গতদীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। নওগাঁয় পেঁয়াজের দাম কেজিতে 40 টাকা বাড়ার পর আজ থেকে 5 টাকা কমেছে। নওগাঁর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে। কাঁচা সবজির দাম কিছুটা হাতের নাগালে থাকলেও পেঁয়াজের বাজার ছিল অস্থির। গত শুক্রবার নওগাঁর খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি 60 টাকা থেকে বেড়ে প্রকারভেদে 90 থেকে 100 টাকায় বিক্রি হয়। আজ সোমবার ভালো মানের পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি 85 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দেশি জাতের পেঁয়াজের সরবরাহ কম থাকায় এবং ভারতীয় পেঁয়াজ না আসার কারণে হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ভোক্তারা। পেঁয়াজের বাজার সম্পর্কে জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। নওগাঁয় পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং শীতের সবজির সরবরাহ ও দাম কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন যে চলতি সপ্তাহের শুরু থেকে কিন্তু নওগাঁর যে পেঁয়াজের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। তারপরেও নওগাঁর কোনো স্থানে যে খোলা বাজার রয়েছে, সেই খোলা বাজারের প্রকারভেদে কিছু খারাপ মানের পেঁয়াজগুলো আপনার 80 থেকে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর ভালো মানের যেগুলো পেঁয়াজ সেগুলো কেজিতে 2 টাকা কমে প্রকারভেদে আপনার 95 থেকে 98, এবং আরও ভালো মানের যে পেঁয়াজ সেগুলো 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে চলতি সপ্তাহের শুরু থেকে কিন্তু নওগাঁর যে পেঁয়াজের বাজারে দাম এখন পর্যন্ত স্থিতিশীলতা রয়েছে। এছাড়া কিন্তু নওগাঁর বাজারগুলোতে শীতের যে আগাম সবজির ব্যাপক চাহিদা, ব্যাপক সরবরাহ বেড়েছে, যার কারণে কিন্তু শীতকালীন যে সবজিগুলো সেগুলো এখনো মোটামুটি ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। বিশেষ করে শাক জাতীয় যে সবজি সেগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ 30 থেকে 25 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া শীতের সবজি যেগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ 60 টাকা এবং সর্বনিম্ন 40 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তবে ক্রেতারা যেটা বলেছে যে হঠাৎ করে পেঁয়াজের কেজি প্রতিতে 30 থেকে 40 টাকা বৃদ্ধিতে তারা অনেকটা নাভিশ্বাসে পড়েছে। বিশেষ করে পেঁয়াজ কিনতে এসে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আর খুচরা বিক্রেতা যারা আছে তারা জানিয়েছে যে বর্তমানে এই সময়টাতে পেঁয়াজের সরবরাহটা বাজারে একটু কম, আর বিগত যে লাগাতার বৃষ্টির কারণে যে পেঁয়াজগুলো কৃষকরা জমিতে লাগিয়েছিল সেগুলো অনেকটা পচে গেছে। তাই নতুন করে শীতের যে পেঁয়াজ, সেই পেঁয়াজটা বাজারে পর্যাপ্ত পরিমাণ যখন সরবরাহ আসবে তখনই আসলে পেঁয়াজের দামটা অর্ধেকে নেমে আসবে, এমনটি জানিয়েছে খুচরা ব্যবসায়ীরা। আমার সাথে কথা হয়েছে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত বাজারে কোনো না কোনো বিভাগে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এছাড়া যেহেতু হঠাৎ করে পেঁয়াজের দামটা কেজি প্রতি 30 থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা কেন বৃদ্ধি পেয়েছে এবং এই পেঁয়াজের বাজারটা এবং নিত্যপণ্যের যে বাজার রয়েছে সে বাজারটা স্থিতিশীল পর্যায়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে আপনার মনিটরিং তো চলমান রয়েছে এবং সেই মনিটরিংটাকে আরো জোরদার করবে এমনটি তারা জানিয়েছে। তবে পেঁয়াজের বাজার আর এই সপ্তাহের মধ্যেই যখন শীতের পেঁয়াজটা বাজারে আসা শুরু করবে তখন থেকে পেঁয়াজের দামটা কমা শুরু করবে এমনটা জানিয়েছে নওগাঁর যে খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা জানিয়েছে। তো নওগাঁ থেকে পেঁয়াজ নিয়ে ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রৌফ, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের দেয়া মার্জিন ঋণ সুবিধা বা অর্থায়নের বিষয়ে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। নতুন গ্যাজেট অনুযায়ী মার্জিন ঋণ ব্যবস্থা কিছুটা জটিল ও শর্তে ঘেরা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। এর মধ্যে অন্যতম, এখন আর কেউ নিজ মূলধনের বেশি পরিমাণ মার্জিন ঋণ সুবিধা নিতে পারবেন না। আর মার্জিন ঋণের পোর্টফোলিও 75% নিচে নামলেই ঋণ গ্রহীতাকে তলব করা হবে। পোর্টফোলিও 50% নিচে নামলে মার্জিন অর্থায়নকারী বিনা নোটিশে ঋণ গ্রহীতার পোর্টফোলিও হিসাবে রক্ষিত প্রয়োজনীয় সংখ্যক সিকিউরিটিজ বাধ্যতামূলকভাবে বিক্রি করে মার্জিন ঋণ তুলে নিতে পারবে। পুরাতন বিধিমালার অধীনে যেসব মার্জিন ঋণ নেওয়া হয়েছে সেগুলো সেই বিধিমালার আলোকেই নিষ্পত্তি করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের নিম্নগতির মধ্যে দিয়ে লেনদেন চলছে। সোমবার প্রথম 1.5 ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক 16 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4883 পয়েন্টে। এদিকে ঢাকায় লেনদেন হওয়া মোট শেয়ারের মধ্যে দাম বেড়েছে 70টি কোম্পানির, দাম কমেছে 246টি কোম্পানির শেয়ারের, তবে দাম পরিবর্তন হয়নি 64টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। এই সময়ে ঢাকার বাজারে লেনদেন হয়েছে মোট 136 কোটি টাকার শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ গতকাল লেনদেন হয়েছিল 402 কোটি টাকা শেয়ার, আর সূচক কমেছিল 68 পয়েন্ট। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তার কাছে জানবো আজকের শেয়ার বাজারের সবশেষ তথ্য। ইমন, ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার লেনদেনের অবস্থা কি? বাজারের যে এমন অবস্থা, নিম্নগতি, বিশ্লেষকরা কি বলছেন, এর কারণটা কি? হ্যাঁ, ইরশাদ সুমা, আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমি লেনদেনের মাঝে রয়েছি। আপনি যেটি বলছিলেন যে আসলে সকালের দিকেই সূচক খানিকটা আপনার কমতির দিকে ছিল, আপনার খানিকটা মন্দাভাব বিরাজ করেছে। আমরা দেখেছি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পড়ে গেছে, তবে আমরা দেখছি যে এখন আবার খানিকটা আস্তে আস্তে আপনার বাজারে কিছুটা উন্নতি হচ্ছে। আমরা যদি একটু সূচকের দিকে তাকাই, আমরা দেখছি সূচক 13 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জে 4913 পয়েন্টে। এছাড়া যদি আমরা লেনদেনের ক্ষেত্রে দেখি, লেনদেন ভলিউম যেটি, সেটিও দেখছি আমরা 223 কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। আর লেনদেনকৃত শেয়ারগুলোর ক্ষেত্রে 192টি দাম বেড়েছে, দাম কমার ক্ষেত্রে রয়েছে 129টি, আর কোনো পরিবর্তন হয়নি দামের 65টি শেয়ারের ক্ষেত্রে। এই হচ্ছে বাজারের মোটামুটি এখনকার অবস্থা। আর যেটি বলছিলেন যে আমরা গতকালকেও কিন্তু দেখেছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক, যেটি প্রধান সূচক, সেটিও আমরা দেখেছিলাম 68 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছিল 4899 পয়েন্টে। তো বাজারের আসলে যে আমরা একটি দেখছি যে ক্রমাগত নেতিবাচক একটি মন্দাভাব বিরাজ করছে, কেন এই অবস্থা, এই বিষয়টি জানার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বাজার বিশ্লেষক জনাব আহমেদ রশিদ লালী। আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে আসবো। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে স্বাগত আমাদের এই বিজনেস আয়োজনে। আপনার কাছে যদি জানতে চাই, বাজারের এই যে ক্রমাগতভাবে দরপতন হচ্ছে, নেতিবাচক একটি অবস্থা বিরাজ করছে, কি কারণ এর? জি, ধন্যবাদ। দেখেন, আজকে যদি বলি আমি, দুইটা আছে, হ্যাঁ, দুইটা প্রোগ্রাম আছে। একটা হলো 69 নম্বর কজ লিস্টে 69 নম্বর একটা রিট পিটিশন দায়ের করা হয়েছে, যেটা বিনিয়োগকারীরা দায়ের করেছে আগেনস্ট মার্জিন রুল, যেটা নতুন রুল হয়েছে, সেই রুলের আগেনস্টে একটা রিট দায়ের করা হয়েছে। দ্বিতীয়ত হলো যে এই 5 ব্যাংকে যে একীভূত করা, এইটা এখন আমি তো বুঝতে পারছি না যে এই যে একীভূত করা হচ্ছে মার্জার, এবং দেখেন মার্জার হয় একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংক মার্জার হয়। এখন 5টা একসাথে কিভাবে মার্জার হলো, না অ্যাকুইজিশন হলো, নাকি একটা ব্যাগ ফুল অফ ডেট কেনা হচ্ছে? কারণটা হলো যে ব্যাংকের সাথে এই 5টা ব্যাংক জুড়বে, সেই ব্যাংকটা এখনো জন্মই হয় না, ইউনাইটেড ইসলামী ব্যাংক। তো এই ব্যাংক যেহেতু জন্মই হয় নাই এখনো, কার সাথে কার মার্জার হচ্ছে, কিভাবে অ্যাকুইজিশন হচ্ছে, না কি হচ্ছে, আমার কাছে যেটা প্রতীয়মান হয় যে সেটা হলো যে ইউনাইটেড ইসলামী ব্যাংক যেটা নতুন গঠন করা হবে এদের সাথে, সো এইটা সরকার 20,000 কোটি টাকা ব্যয় করবে এই মার্জারে, এবং এই 20,000 কোটি টাকা ব্যয় করার ফলে যেটা হবে, তারা একটা ডেট ইনস্ট্রুমেন্ট কিনবে। এখন প্রবলেমটা হয়ে গেছে কি জানেন, যে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না, তাদের মধ্যে একটা প্যানিক কাজ করছে। কারণ এটা 5টা ব্যাংকের বিষয় না, আরও 5টা হয়তো আসতে পারে ভবিষ্যতে, যেগুলো অবস্থা খুবই খারাপ। এই অবস্থাতে আপনি যে বিনিয়োগকারীদেরকে কিছুই দিচ্ছেন না, সেটা তো হতে পারে না, বিকজ এটা তো ফোর্স মার্জার, এটা তো কোনো ডিসিশন ব্যাংক থেকে নেওয়া হয় না, এটা ফোর্স মার্জার হচ্ছে, আপনারা জোর করে এই মার্জারটা করছেন। সো এখানে বিনিয়োগকারীদের জন্য একটা অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত, সেটা যেভাবেই হোক এটা দেওয়া উচিত। কারণ আপনি 6 মাস আগেও এই সকল ব্যাংকের লোন অ্যাপ্রুভাল দিয়েছেন, ঠিক আছে, আপনি ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে এই সকল ব্যাংক, সেটার অ্যাপ্রুভাল দিয়েছেন। তাহলে আজকে যে মাইনাস হয়ে গেল
টোটাল এনএভি মাইনাস, এই মাইনাস, সেই মাইনাস, এত কিছু দেখাচ্ছেন। 6 মাস আগে আপনি অ্যাপ্রুভাল দিলেন কেন? প্রত্যেক বছর আপনাকে ব্যালেন্স শিট যাচ্ছে, কোয়ার্টারলি রিপোর্ট যাচ্ছে, এতদিন কিছুই আপনারা করলেন না, সব অ্যাপ্রুভাল দিয়েছেন। আজকে হঠাৎ করে বলতেছেন যে মাইনাস হয়ে গেছে, এনএভি মাইনাস, এইটা মাইনাস, সেইটা মাইনাস। তো এই জিনিস এভাবে হয় না। আচ্ছা, এখানে আমি যদি বলি যে বিনিয়োগকারীদের স্বার্থ এবং সব মিলিয়ে আসলে আপনি তো ব্রোকারেজ হাউসের মালিকও আছেন, তো সব মিলিয়ে আসলে কি করা যেতে পারে যদি আমরা সংক্ষেপে একটু বলেন। জি দেখেন, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে, হয় নতুন ব্যাংক যেটা হবে সেটা শেয়ার দিতে হবে, অথবা বিনিয়োগকারীরা যে আস্থা নিয়ে আপনাদের উপরে যে আস্থা নিয়ে আপনারা অ্যাপ্রুভাল দিলেন ডিভিডেন্ডের, এবং 20 টাকার থেকে 15 টাকার থেকে 22 টাকা পর্যন্ত ওনারা ন্যাব দেখিয়েছেন, সেটা আজকে আপনারা বলতেছেন জিরো। সো এইটা হবে না। বিনিয়োগকারীদের আস্থার সংকট হয়েছে, প্যানিক সিচুয়েশন হয়েছে। সো আপনারা ইমিডিয়েটলি এইটাকে একটা সুরাহা করতে হবে। জনাব আহমেদ রশিদ ললি, আপনাকে লালি অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইরশাদ সুমনা, আসলে যেমনটি আমরা শুনছিলাম যে প্রথম 3 ঘন্টায় আসলে লেনদেন পরিস্থিতি এবং বাজারের এই অবস্থার পিছনে মূল কারণটা কি সে বিষয়টি আমরা একটি ব্যাখ্যা শুনছিলাম। তো আরও 1.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এরপরই আসলে আমরা দেখব দিন শেষে শেয়ার বাজার আজকে কি দাঁড়ায়। মালদ্বীপে কেবলস বাজারজাতের অনুমোদন পেয়েছে বাংলাদেশের ওয়ালটন কেবলস। ওয়ালটন গ্রুপের এই কোম্পানিকে সম্প্রতি মেইন পাওয়ার সাপ্লাই ও ডিস্ট্রিবিউশনে ব্যবহারের জন্য কেবলস বাজারজাতের অনুমতি দিয়েছে মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে ওয়ালটন বলছে তাদের রপ্তানি পণ্যের তালিকায় নতুন যুক্ত হলো কেবলস। মালদ্বীপে এয়ার কন্ডিশনারও রপ্তানি করছে ওয়ালটন। দেশটিতে পর্যায়ক্রমে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী রপ্তানি শুরু করবে প্রতিষ্ঠানটি। নির্ভরযোগ্য, আধুনিক ও স্মার্ট বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার। সম্প্রতি ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এটি উদ্বোধন করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিমউদ্দিন। তো অনেক দিনের আমার স্বপ্ন ছিল যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট করব। অ্যাজ এ আকিজ 85 বছরের কোম্পানি, ইনারা হেভি ইন্ডাস্ট্রিতে ছিলেন, আমরা কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম না। বাট হোয়াট আই বিলিভ দ্য নেক্সট ফ্রন্টিয়ার ইন বাংলাদেশ ইজ লাইট ইঞ্জিনিয়ারিং। আমাদের গার্মেন্টসে যে সফলতা আসছে, নেক্সট সফলতা হলো আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সোমবার সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধনকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, 32 একর জায়গার উপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যার মধ্যে 14 একর জায়গায় ইয়ার্ড করা হয়েছে। ফলে 10,000 একক কন্টেইনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে বলে জানান উপদেষ্টা। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর বিষয়টি এখন আদালতের এখতিয়ার, তবে সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। বাংলাদেশ লেবার অ্যাক্ট সবার সাথে কথা হয়েছে, প্রত্যেকের সাথে একবারের বেশি, তাদের সাজেশন নিয়েছে। এখন বলে কি না আমাদের সাথে কথা হয়নি। এখন কি করবো বলেন? এই ট্যারিফের ব্যাপারে কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা কোর্টের নির্দেশ মেনে 1 মাস বন্ধ রাখবো, কিন্তু কোর্টকে ডেফিনেটলি আমরা বোঝাবার চেষ্টা করবো যে আমরা এটা পারলাম। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।